ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। অনেকেই জানেন যে সপ্তাহখানিক আগে আমার হাজবেন্ডের চোখ অপারেশন হয়েছিল, আর এই চোখ অপারেশনের জন্য তাকে বাড়িতে রেস্টে রাখা হয়েছিল। সে বাজার হাট করতে যেতে পারছিল না এবং এর জন্য আমি খুব সাদামাটা রান্না আপনাদের সামনেই করে দেখাতে পেরেছি, কারণ বাজার করার দায়িত্বটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের। তাই এতদিন রেস্টে থাকার পর আজকেই ফার্স্ট চোখ অপারেশনের পর বাজার গিয়েছিল, আর আমিও তার সঙ্গে চলে গিয়েছিলাম রানাঘাটের সবজি মার্কেটে। প্রথমেই আমরা একটি টমেটোর দোকানে গিয়েছিলাম। এই যে আমার হাজবেন্ড বেছে বেছে টমেটোগুলো নিচ্ছে। এরপর দেখুন নানান রকম সবজি রয়েছে। আমি এখান থেকে নিয়েছিলাম আজকে কচু পাতা 2 আটি। এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম ছিল। আর আমি এখানে ক্যাপসিকামও কিনেছিলাম। তাছাড়া দৈনন্দিন বাজারে যেটা লাগে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর বিনস, গাজর আর টুকিটাকি সবজি কিনেছিলাম এই সবজি মার্কেট থেকে। এই যে আমার হাজবেন্ডের ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল ক্যাপসিকাম দুটো, দেখতেই পারলেন। আসুন আপনাদের পুরোটাই দেখায় আমাদের রানাঘাট সবজি মার্কেটটি কেমন। আর ওই সবজি মার্কেটের পাশেই হচ্ছে ফিশ মার্কেট। রানাঘাট ফিশ মার্কেট এবং সবজি মার্কেট হলো বিশাল বড় একটি বাজার। আশেপাশের অঞ্চল এবং 2-1টা স্টেশনের লোকেরাও কিন্তু এখান থেকে বাজার করতে আসে। সব রকম জিনিস রানাঘাট মার্কেটে পাওয়া যায়। আমরা হলাম শহুরে মানুষ, আমাদের বাগানে কোনো মাটি নেই, তাই গাছপালা সেভাবে লাগানো হয়ে ওঠে না। তো আমরা এই শাক পাতা বা কচু ঘেঁচু যাই খাই না কেন সবই মার্কেট থেকে কিনে খেতে হয়। এই যে দেখুন, এই মাসির কাছ থেকে আমরা 2 আটি কচুর শাক কিনে নিলাম। আজকে রান্নার রেসিপিটির জন্য আমি যে কচু পাতাটি ব্যবহার করেছিলাম এটা হচ্ছে 20 কচু গাছের কচি পাতা। আজকের যে রেসিপিটি আমি তৈরি করতে চলেছি সেই রেসিপিটির নাম হচ্ছে কস্তুরি পাতা বাটা। এই কস্তুরি পাতা বাটা রেসিপিটিতে এই 20 কচু আর মানকচুর পাতায় মূলত ব্যবহার করা হয়ে থাকে। আসুন তাহলে এবার আমরা রান্নার দিকে চলে যাই। কচু পাতার আটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এবার দেখুন পাতাগুলোকে নিয়ে আমি হাতের সাহায্যে কেমন শিরের থেকে এক এক করে টেনে টেনে ছিঁড়ে নিচ্ছিলাম। ভালো করে কচু পাতার যে শিরগুলো দেখতে পাচ্ছেন, এই মোটা মোটা শিরের কাছ থেকে শুধুমাত্র পাতাটুকুনি কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আমি পাতাগুলোকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম। ঠিক এই পদ্ধতিতেই কিন্তু পাতাগুলো কচু পাতার শির থেকে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে। এইভাবে শিরের থেকে যদি পাতাগুলোকে ছিঁড়ে নেওয়া যায় তাহলে কিন্তু গলা চুলকাবে না। কচু পাতা বাটা বা কস্তুরি পাতা বাটার রেসিপিটি খাওয়া যে শরীরের জন্য কতটা উপকারী সে আমি আপনাদের বলে হয়তো শেষ করতে পারবো না। কচু গাছের কচু পাতা বা কচু যাই রান্না করে খান না কেন, যেভাবেই রান্না তৈরি করে খান না কেন, এর গুণাগুণ প্রচুর মাত্রায় রয়েছে। কচুর ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, আর কচু খেলে রক্ত পরিষ্কার করে, তার সাথে রক্ত শর্করাও বাড়িয়ে থাকে। আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি কচু পাতাগুলোকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। কচু পাতার শিরের অংশ থেকেই ঠিক পাতলা পাতার অংশটাকেই টেনে টেনে ছিঁড়ে নিচ্ছি। শহর অঞ্চলে মাটির বড়ই অভাব। মাটি যেহেতু পাওয়া যায় না সে কারণে এই ধরনের গাছপালাগুলো কিন্তু বাড়িতে হতে দেখা যায় না। গ্রামাঞ্চলে অথবা বনে জঙ্গলেই বেশিরভাগ এই গাছগুলো হয়ে থাকে। যেমন এই মানকচু, গুড়ি কচু, দুধমান কচু অথবা এই 20 কচুর গাছগুলোই বেশি জঙ্গলে হতে দেখা যায়। সহজলভ্য গাছ হলেও বাজার থেকে কিন্তু আমাদের কিনে নিয়ে এসেই খেতে হয়। আর এক একটি কচু দিয়ে কিন্তু এক এক টাইপের রান্না তৈরি করা হয়ে থাকে। যেমন ধরুন দুধমান কচু অথবা কালো কচু বা শোলা কচু। এই দুধমান কচু বা কালো কচুর যে কাণ্ড বা ডগাটা হয় সেটা দিয়ে কিন্তু আমরা মাছের মুড়ো দিয়ে আমরা কচুর শাকের ঘন্ট রেসিপি তৈরি করে থাকি। আবার কচুর শেকড়টা আমরা কচুর লতি হিসেবে খেয়ে থাকি। আর কচুর পাতা তো আমি আপনাদেরকে আজকে রেসিপি করে দেখাতেই চলেছি। আর এছাড়া কচু তো আমরা ঝোলে, ভাজা অথবা সেদ্ধ করে খেয়েই থাকি। অর্থাৎ কচু গাছের কিন্তু কোনো কিছুই ফেলা যায় না। সেটা কচু গাছের গোড়ার অংশ মানে কচুই হোক বা কচুর শেকড়ই হোক, কচুর কাণ্ড বা কচুর পাতা, কোনো কিছুই কিন্তু এই গাছটির থেকে ফেলে দেওয়া হয় না। সবটুকুই আমরা খুব যত্ন সহকারে রান্না বান্না করে খেয়ে থাকি। আচ্ছা, কথা বলতে বলতে দেখুন আমার সমস্ত কচু পাতার শিরের থেকে কিন্তু পাতাগুলোকে
আলাদা করে নেওয়া হয়ে গেছে। দেখুন শিরগুলোকে ছাড়িয়ে এক ধারে রেখেছি, আর একটা ঝুড়ির মধ্যে আমার যে পাতাগুলো রান্নার জন্য লাগবে সেগুলোকে আমি রেখে দিয়েছি। এবার এই রান্নাটির জন্য আমি 1 টিস্পুন কালো জিরে নিয়েছিলাম, একটি গোটা বড় সাইজের রসুন নিয়েছিলাম, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। দেখুন এক এক করে কাঁচা রসুন এবং কাঁচা লঙ্কা আর কালো জিরেটাকে কচু পাতার মধ্যে আমি দিয়ে দিলাম। আর কচু পাতা বাটাটিকে আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। অন্য রান্নার রেসিপির ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখে থাকবেন আমি শুধু বেটে নেওয়া পেস্ট করা মশলাটুকুনি দেখিয়ে থাকি, মুখে হয়তো বলে দিয়ে থাকি যে আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। কিন্তু আজকে এই কচু পাতা বাটা রেসিপিটিতে আমি শিলপাটাতে কিভাবে বেটে থাকি সেটা আপনাদের সামনে ভিডিওতে দেখিয়ে দিলাম। কচু পাতা বাটাটা আপনারা চাইলে গ্রাইন্ডারেতেও পেস্ট করে নিতে পারেন। আমি কোনো সময় গ্রাইন্ডারেও পেস্ট করে নিই, কিন্তু আজকে আমি শিলপাটা দিয়ে বেটে নিলাম, কারণ আমার হাতে আজকে বেশ কিছুটা সময় ছিল বলে আমি শিলপাটাতেই বাটনাটিকে বেটে নিয়েছিলাম। হাতে বেটে নেওয়া মশলার টেস্ট কিন্তু অসাধারণ খেতে হয়ে থাকে, কিন্তু সব সময় হয় না। সেই সময়ের অভাবের জন্যই আমরা মিক্সার গ্রাইন্ডারেতে কিছু মশলা পেস্ট করে নিয়ে থাকি। আমি রান্না করার জন্য দুরকম পদ্ধতিতে মশলাটাকে বেটে থাকি, মিক্সার গ্রাইন্ডারেও কখনো বেটে থাকি, আবার কখনো আমি কিছু রান্নার ক্ষেত্রে শিলপাটার মধ্যে মশলা বেটে এই বাটা মশলাটিকে রান্নার মধ্যেও ব্যবহার করে থাকি। অবশ্যই হাতে যদি সময় থাকে তখনই শিলপাটার ব্যবহারটা করে থাকি। কচু পাতা বাটার পেস্টটি আমার বাটা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ওভেনে কড়াইটিকে হিট করতে বসিয়ে দিয়ে এবার আপনাদের সামনে কচু পাতা বাটার পেস্টটিকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত পাতাগুলোকে বেটে নেবার পর ঠিক এতটা পরিমাণ কচু পাতা বাটা হয়েছিল। এবার ভালো করে কড়াইটিকে গরম করে নেবার পর আমি এর মধ্যে আমার পরিমাণ মতন বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল চামচে করে ছড়িয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি যতটুকুনি তেল ছড়িয়ে দিয়েছিলাম এই তেলেই কিন্তু আমার সম্পূর্ণ রান্নাটি তৈরি করে নিয়েছিলাম। আলাদা করে আমি কিন্তু এই রান্নাটি করবার সময় আর কোনো তেল ব্যবহার করিনি। তেল সম্পূর্ণভাবে গরম হয়ে গিয়েছিল। এবার আমি কচু পাতার পেস্টটিকে এই কড়াইয়ের গরম তেলের মধ্যে চামচের সাহায্যে ঢেলে দিয়েছিলাম। কড়াইয়ের গরম তেলের মধ্যে কচু পাতা বাটার পেস্টটিকে ঢেলে দেবার পর চামচের সাহায্যে কড়াইয়ের মধ্যে কচু পাতার পেস্টটিকে একটু ছড়িয়ে দিয়েছিলাম। এবার আমি কচু পাতা পেস্টটির মধ্যে 1 চামচ ও সামান্য একটুখানি লবণ ছড়িয়ে দিয়েছিলাম। লবণ দেওয়া হয়ে গেলে এবার কিন্তু যেটা মেন কাজ সেটা হচ্ছে খুন্তির সাহায্যে বারে কচু পাতার পেস্টটিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিতে হবে। একটু ভাজা হয়ে গেলে আবার কিন্তু নেড়ে চেড়ে বেশ ধৈর্য ধরে অনেক সময় ধরে কচু পাতাটিকে ভেজে যেতে হবে। এই পর্যায়ে অনেক সময় কিন্তু তলাতে একটু লেগে যাওয়ার প্রবণতা থাকে, সেটা কিন্তু দাঁড়িয়ে থেকেই ভাজা করে নিতে হবে। এই কস্তুরি পাতা বাটা রেসিপিটি তৈরি করার সময় যথেষ্টই কিন্তু ধৈর্য ধরে রেসিপিটিকে রান্না করতে হবে। এখন আমি বারে কড়াইতে খুন্তির সাহায্যে ছড়িয়ে পেতে দিচ্ছি, আবার খানিকক্ষণ বাদে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি ভাজা করে নিচ্ছি। এই প্রসেসেই কিন্তু এই কস্তুরি পাতা বাটার রেসিপিটি সমানে নেড়ে যেতে হবে এবং এইভাবে দাঁড়িয়ে থেকে রান্নাটিকে তৈরি করে নিতে হবে। যখন কচু পাতা বাটাটি কড়াইয়ের মধ্যে ভাজতে যখন এর ভেতরকার পুরোপুরি জলটা শুকিয়ে যাবে এবং দলা হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে কস্তুরি পাতা বাটাটি একদমই তৈরি হয়ে এসেছে। আপনারা দেখে এবার বুঝতেই পারছেন যে আমারও এই কস্তুরি পাতা বাটার রেসিপিটি প্রায় তৈরি হয়ে এসেছে। আর অল্প কিছু সময় ধরেই এই কস্তুরি পাতা বাটাটিকে রান্না করে নিলেই আজকে তৈরি হয়ে যাবে কস্তুরি পাতা বাটা রেসিপিটি। দেখুন কড়াইয়ের মধ্যে থাকা কচু পাতার পেস্টটিকে নাড়তে এর ভেতরকার যে জল ভাব ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। দেখেই বুঝতে পাচ্ছেন যে কস্তুরি পাতা বাটাটি আমার সম্পূর্ণ এবার তৈরি হয়ে গেছে, কারণ এর ভেতরকার মধ্যে আর কোনো জল ভাব নেই, পুরো শুকিয়ে একটা আট ভাব তৈরি হয়ে গিয়েছিল। আর এই পর্যায়ে কিন্তু আমি কড়াইয়ের থেকে কস্তুরি পাতা বাটাটিকে নামিয়ে নিয়েছিলাম। আর এই কচু পাতা বাটার রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু হয়ে থাকে যে দুপুরের 1 থালা ভাত অল্প একটু কচু পাতা বাটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার হেলদি এবং টেস্টি কস্তুরি পাতা বাটার রেসিপি।
তাহলে আজকে রান্নার রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার অন্য কোনো রান্নার রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমার রান্নার রেসিপির ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল।